হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি অনেক অনেক ভালোই আছো। আর তোমাদের ভালোবাসায় আমিও অনেক ভালো আছি, কারণ তোমরা আমাকে যে পরিমাণে ভালোবাসা দিয়েছো এবং সাপোর্ট দিয়েছো তা আমি কোনোদিন ভুলতে পারবো না। তাই তোমাদেরকে মজা দেওয়ার জন্য আবারও একটি নতুন গল্প নিয়ে হাজির হলাম। গল্পটি শোনার মতো, আশা করি ভালো লাগবে। আজ আমি খুব আনন্দে ছিলাম। আমার বন্ধু তানিয়ার গায়ে মেহেদি অনুষ্ঠান, আমি তার পাশে বসেছিলাম। হঠাৎ সামনে দাঁড়িয়ে থাকা একজন ছেলের চোখে আমার নজর গেল, যদিও সে সরাসরি আমার দিকে তাকাচ্ছিল না। আমি অনুভব করছিলাম যে তার দৃষ্টি বারবার আমার দিকে আসছে। মাঝে মাঝে আমি লক্ষ্য করলাম সে উপরে থেকে নিচ পর্যন্ত আমাকে দেখছে। তার নজরের ওজন আমাকে অস্বস্তি দিচ্ছিল। তাই আমি আমার বন্ধু তানিয়াকে নিয়ে ব্যস্ত হয়ে পড়লাম এবং অন্যত্র গিয়ে বসার সিদ্ধান্ত নিলাম, কারণ সেদিন আমি অনেক সুন্দর করে সেজেছিলাম আর আমি যে ড্রেসটা আমি পরেছিলাম সেটা ছিল অনেক আকর্ষণীয়। সবার থেকে আমাকে বেশি সুন্দর লাগছিল সেখানে, কিন্তু সে আবার এমন এক স্থানে দাঁড়ালো যেখান থেকে সে আমাকে স্পষ্টভাবে দেখতে পাচ্ছিল। আমি চেয়েছিলাম তানিয়াকে বলি যে এই ছেলে আমার দিকে বারবার তাকাচ্ছে, কিন্তু আজ তার বিশেষ দিন, আমি তাকে বিরক্ত করতে চাইনি। কিছুক্ষণ পরে ছেলেটি আবার আমার সামনে এসে দাঁড়ালো। তার চেহারায় ছিল গভীর চিন্তার ছাপ, কিন্তু তার চোখ যেন আমার দিকে থেমেছিল। সে দেখতে ভালোই ছিল। আমি তখন একটি হালকা গোলাপি স্কার্ফ পরেছিলাম, আমার চুল ছিল লম্বা বিনুনি করা আর হালকা মেকআপে নিজেকে সাজিয়েও ঘর থেকে বেরিয়েছিলাম। আমি এমনিতেই অনেক সুন্দর ছিলাম। আমার মা সব সময় বলতেন বিশেষ অনুষ্ঠানগুলোতে মেয়েরা আরও বেশি সুন্দর দেখায়। আজকের দিনটাও ছিল তেমনি একটি দিন। আমি এবং আমার ঘনিষ্ঠ বন্ধু তানিয়া, যাকে আমি বোনের মতো ভালোবাসি, একসাথে একটা অনুষ্ঠানে যোগ দিতে গিয়েছিলাম। মনটা কেমন যেন অস্থির লাগছিল, কারণ আশেপাশে এমন কিছু মানুষ ছিল যারা কোনো ভালো মুহূর্ত নষ্ট করতে ছাড়ে না। তাদের দৃষ্টি ছিল অস্বস্তিকর। কিছুক্ষণ পর এক মেয়ে এসে জানালো যে কনের মা আমাকে ডাকছেন, মানে আমার প্রিয় বন্ধু তানিয়ার মা। আমি ভাবলাম হয়তো কিছু সাহায্যের প্রয়োজন হবে, কারণ আমি আগেই বলেছিলাম অনুষ্ঠানের কাজগুলোতে আমি সাহায্য করব। এটা ছিল আমার জন্য একটা ভালো সুযোগ সেই অস্বস্তিকর চোখগুলো থেকে মুক্তি পাওয়ার। অনুষ্ঠানটি খুব জমকালো ছিল। তানিয়ার পরিবার বেশ সমৃদ্ধ এবং তারা তাদের বাড়িতে এমন জমকালো আয়োজন প্রায়ই করত। আমি ভিতরে গিয়ে এক মেয়ের সাথে কথা বললাম। সে আমাকে জানালো যে আমি রুমে যেতে পারি, কারণ আন্টি সেখানে অপেক্ষা করছেন। আমি দরজা খুলে ঢোকার পর হঠাৎ অবাক হয়ে গেলাম। ভয় পেয়ে আমি চিৎকার করতে যাচ্ছিলাম, কিন্তু তার আগেই কেউ এসে আমার মুখ চেপে ধরল। সামনে এক ছেলের উপস্থিতি আমাকে হতবাক করেছিল। সে একাই ছিল না, তার সাথে আরও কিছু বন্ধু ছিল। তারা একসাথে আমাকে আমার গল্পগুলো তোমরা শুনো, কিন্তু সাবস্ক্রাইবই করো না দয়া করে। গল্পগুলো ভালো লাগলে ভিডিওটি লাইক, শেয়ার এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করো প্লিজ। আর কী ধরনের গল্প শুনতে চাও কমেন্টে জানাও। আমার নাম সোনিয়া, আর তানিয়া আমার খুব ঘনিষ্ঠ বন্ধু। সে না থাকে আমার জীবনের অনেক কিছুই হয়তো অন্যরকম হতো। সে শুধু আমার ভালো বন্ধু নয়, বরং আমার শিক্ষাও অনেক বড় প্রভাব রেখেছিল। যদিও এখন আমাদের পড়াশোনা শেষ, তার জীবনে নতুন একটি অধ্যায় শুরু হতে চলেছে, আর সে আমার প্রতি একটা আলাদা অনুভূতি তৈরি করেছে। আমি তখন অবিবাহিত ছিলাম এবং ভালোবাসা নিয়ে আমার মধ্যে এক ধরনের দ্বিধা ছিল। আমি সবসময় মনে করতাম যে পুরুষরা মেয়েদের প্রতি আকৃষ্ট হয় যতক্ষণ না তারা সুন্দর থাকে, আর যখন সেই সৌন্দর্য কমে যায় তখন তারা চলে যায়। আমি আমার বাড়িতেও এই চিত্রটাই দেখেছিলাম। বাবার ঠাট্টা, মায়ের প্রতি তার আগে সেই মনোযোগ না থাকা, এসব দেখে আমি বুঝেছিলাম যে সময়ের সাথে অনেক কিছু বদলে যায়। মায়ের যৌবনের ছবি দেখে আমি অবাক হতাম। তিনি তখন সত্যিই খুব সুন্দরী ছিলেন, কিন্তু সন্তান জন্ম দেওয়ার পর ঘরের কাজে ব্যস্ত হয়ে পড়েছেন। সেই কারণে তার চেহারায় বার্ধক্যের ছাপ পড়ে গেছে। আমি মাকে জিজ্ঞেস করেছিলাম বাবার কথায় তার খারাপ লাগছে কিনা। মা হেসে বলেছিলেন এসব নিয়ে চিন্তা না করতে। তানিয়া আমার ঘনিষ্ঠ বান্ধবী, খুব সুন্দরী ছিল। আমি তাকে বলতাম ভালোবাসা যেন তোমার জীবন নষ্ট না করে ফেলে। তখন সে বলতো আমার স্বামী একজন খুব ভালো মানুষ, তুমি চিন্তা করো না। আমি আগে এ ব্যাপারে কিছু বলিনি, তবে যখন তার স্বামীর সাথে দেখা করি তখন বুঝেছিলাম সে সত্যিই একজন ভদ্র ও সুন্দর মনের মানুষ। তানভীর নামের এক ব্যক্তিও ছিল যাকে আমি আগে চিনতাম, কিন্তু তানিও একদিন খুব গর্বের সাথে আমাকে পরিচয় করিয়ে দিল। বলল এটাই আমার বন্ধু, সে আমার পরিবারের চেয়েও আপন। স্বামীও খুব ভালো মানুষ ছিলেন। আমি সত্যিই খুশি হলাম। ভেবেছিলাম সে খুব ভালো জায়গায় বিয়ে করেছে, তবে আমার জীবনটা এত সহজ ছিল না। আমরা ছিলাম দরিদ্র এবং আমি আমার ইচ্ছাগুলোকে চেপে রাখতাম। ছোট ছোট স্বপ্নের জন্য আকুল থাকতাম, কিন্তু তানিয়ার সাথে থাকার কারণে কিছু কিছু স্বপ্ন পূরণ হতো। তানিয়া সবসময় আমার পাশে থাকত, আমার ইচ্ছেগুলো পূরণে এর চেষ্টা করত। যখন আমি কোনো কিছু চাইতাম না, সে নিজে থেকে কিছু এনে বলতো এটা নাও, এটা তোমার জন্য ভালো। অনেক বেশি তখন সেই বন্ধুত্বের জায়গা সহানুভূতি এসে যায়, আর সেটি প্রকৃত বন্ধুত্ব থাকে না। মা মনে করতেন ধনী মানুষদের সাথে ঘনিষ্ঠ হওয়া মানে শুধু তাদের দয়া পাওয়া, কিন্তু প্রকৃত অর্থে তারা কখনো বন্ধু হতে পারে না। আমার হৃদয়ে ছিল সত্যিকারের বন্ধুত্ব, আর আমি চাইতাম
আমার জীবনেও বড় কিছু হোক, আমার বন্ধুরা বলতো তোর তো বিয়ের জন্য কিছুই নেই, আমি সব ব্যবস্থা করে দেব, তোর বোনেরা যেমন বিয়েতে মজা করেছে তুইও সেভাবে মজা করবি, আর আমার স্বামীর কাছ থেকে তো টাকা চাইতেই পারিস। সে মজা করে বলতো 3 লাখ টাকা চাইব, কিন্তু ফেরত দিও না। এই কথা শুনে আমি হেসে ফেলতাম। আর মা বলতেন কেন এই মেয়েটা আমাদের এত ভালোবাসে। তানিয়া অনেক ভালো মনের মানুষ ছিল। মা সবসময় ভাবতেন ধনী মেয়েদের সাথে মেলামেশা করলে সবাই তোমার দিকে নজর দেবে, তুমি তানিয়ার থেকেও সুন্দর, কিন্তু টাকার অভাবে তা বোঝা যায় না। মা আমাকে বলতেন তুমিও তো একদিন বড়লোক কারো সাথে বিয়ে করতে পারো, কিন্তু তোমাকে খুব সাবধান হতে হবে, না হলে কেউ তোমাকে বিয়ে করবে না। আমি মাকে মজা করে বললাম, আপনি আমাকে উৎসাহ দিচ্ছেন নাকি ভয় দেখাচ্ছেন? আমার বন্ধুর বিয়েতে যেতে মা আমাকে অনুমতি দিয়েছিলেন। বিয়ের আগে মেহেন্দি অনুষ্ঠান ছিল, যেখানে আমাকে বিশেষ পোশাক পরতে বলা হয়েছিল। একদিন আমরা কেনাকাটা করতে বের হলাম, তখন তানিয়া আমাকে তার এক কাজিনের সাথে পরিচয় করিয়ে দিল। তার নাম তানভীর। সে একজন ভদ্র ছেলে বলে মনে হলো। সে ছিল এক অবিবাহিত ছেলে, সদ্য বিদেশ থেকে ফিরেছে। একদিন সে আমার সাথে কথা বলার চেষ্টা করল। আমি একটু অবাক হয়ে জিজ্ঞেস করলাম, তুমি কেন আমার সাথে এত কথা বলছো? সে তার হাত বাড়িয়ে হাত মেলানোর চেষ্টা করল, কিন্তু আমি হাত বাড়ালাম না। আমি এই বিষয়ে বেশ দিক, অন্য পুরুষদের সাথে হাতে হাত মেলানো আমার অভ্যাস নয়। সে হেসে বলল, হাত না মেলালে তুমি আমাকে অপমান করলে, কিন্তু কিছু মনে করো না। আমি কিছুটা বিব্রত হয়ে ভাবলাম এর সাথে পরিচয় করার প্রয়োজনটাই বা কেন। আমি তাকে স্পষ্ট বললাম, তুমি অনেক ধনী আর আমি এক সাধারণ পরিবারের মেয়ে। আমার বাবা আমাদের ছেড়ে চলে গেছেন, আমার বড় বোনের বিয়ে হয়েছে এক সাধারণ পোস্টম্যানের সাথে। মা মানুষের কাপড় সেলাই করে জীবিকা চালান, আর তুমি বলছো এই ছেলে বিদেশে পড়াশোনা করেছে, এমন একজন আমার সাথে বিয়ে করবে কেন? তানিয়া একদিন বলেছিল তারা একটি সাধারণ সহজ মেয়ে খুঁজছে, কিন্তু আমার মনে প্রশ্ন ছিল তারা কেন আমাকে বেছে নেবে? তাদের তো কোনো কারণই নেই আমার মতো মেয়েকে বিয়ে করার। তা নিয়ে আমাকে বলেছিল তোর ফ্যামিলি ব্যাকগ্রাউন্ড খারাপ নয়, কিন্তু আমি তোর ওই কাজিনকে একদম পছন্দ করি না। আমি বললাম, ও তো এমন একজন যাকে প্রথমে কেউই পছন্দ করে না। তার দৃষ্টিভঙ্গি আমার দিকে ছিল কেমন অদ্ভুত, যেন আমাকে একটা শিকারের মতো দেখছে। আমি বুঝতে পেরেছিলাম সে কী ধরনের মানুষ। প্রতিবার আমি অন্য কোথাও বসতে যেতাম, সে এসে আমার সামনে দাঁড়াতো, কখনো সিগারেট জ্বালাত, আর তার ধোঁয়া আমার দিকে ছুটে তাকাত, যেন আমাকে তার অধীনে নিয়ে যেতে চাইছে। মনে হতো তার দৃষ্টিতে আমি কোনো মূল্যহীন বস্তু। এমন মানুষকে আমি কখনোই স্বামী হিসেবে চাইনি। আমি চেয়েছিলাম একজন সৎ এবং অনুভূতিপ্রবণ মানুষ, যে মানুষকে সম্মান করে, একজন সাধারণ মানুষ। আমি বড় স্বপ্ন দেখা মানুষ নই, শুধু একজন ভালো মনের মানুষ চেয়েছিলাম, যে আমাকে বুঝবে এবং শ্রদ্ধা করবে। আমি সবসময় চেয়েছিলাম একজন সাধারণ নারী হতে, যে তার স্বামীর পাশে দাঁড়াতে পারে। সেই সময় আমি কারো সাথে তেমন কথা বলিনি, তবে আমার বন্ধু হিসেবে তোমাকে এটা বলছি, তুমি যদি কিছু পছন্দ না করো বিয়ে হতে পারে। তানিয়া আরও বল, আমি বিয়েটা ঠিক করব। সে আমার খুব ঘনিষ্ঠ বন্ধু, এবং যা ঘটেছে তা মোটেও ভালো কিছু নয়। ভবিষ্যতে যা হতে চলেছে তাও ভালো হবে না। তাই এখন আপনার ছেলেকে আমার বন্ধুর বাড়িতে পাঠিয়ে সম্পর্কের দায়িত্ব নিতে বলুন, এতে কোনো খারাপ কিছু নেই, বরং সেই ব্যক্তি যে বিশাল ঝড়ের কারণ হয়েছে সে নিজেই জীবনকে ফিরিয়ে আনবে। আমি ভাবছিলাম যদি আমার বোনের শ্বশুরবাড়ির লোকেরা জানতে পারে যে এই ঘটনা ঘটেছে, তাহলে তারা হয়তো আমার বোনকে বাড়িতে ফিরিয়ে নেবে এবং সমাজে আমাদের পরিবারকে নিয়ে অনেক কিছু বলা হবে। আমার মা সেই মেয়েটির দুঃখে আমাকে তার নিজের মেয়ের মতো দেখতেন, কিন্তু এখন সবাই ছেলেটির মায়ের দিকে তাকিয়েছিল। ছেলেটির মা বললেন, এই মেয়েটি মিথ্যা বলছে, আমার ছেলে আমাকে সব বলেছে, সে ওই ঘরে ছিল না। হ্যাঁ, তার বন্ধুরা হয়তো ছিল, কিন্তু তাদের একজনের বিয়ে হয়েছে। আপনি চাইলে আমি তাদের ডেকে বিয়ে করিয়ে দিতে পারি, কিন্তু আমার ছেলের নাম এখানে কেন টানা হচ্ছে? তানিয়া আমার ছেলেকে ফাঁদে ফেলার চেষ্টা করছে। এই কথা শুনে আমরা সবাই হতবাক হয়ে গেলাম। ছেলেটির মা বললেন, তানিয়া তুমি আমাদের পারিবারিক বন্ধু, কিন্তু তার মানে এই নয় যে তুমি এমন অভিযোগ আনবে আমরা আমাদের ছেলেকে যেকোনো মেয়ের সাথে বিয়ে দিয়ে দেব, এমনটি সম্ভব নয়। আমি অবশ্যই আমার ছেলের জন্য একজন ভদ্র মেয়ে খুঁজছিলাম, যে একটি ভালো পরিবারের। তিনি আরও যোগ করলেন, সে এমন মেয়ে নয় যে বিয়েতে আসে এবং এমন পোশাক পরে ছেলেদের আকৃষ্ট করে। পরিস্থিতি বদলে গেলে তারা অসহায় হয়ে পরে। এই ধরনের আচরণ তাদের মায়ের কাছ থেকেই শেখা। তাদেরকে এমনভাবে তৈরি হতে বলা হয়, যদি তারা বিপদে পড়ে তাহলে সেই মেয়েদের শাস্তি হয়, যাতে তারা তাদের সম্মানের জন্য বিয়ে করে। আমি সবসময় দেখেছি কিভাবে তারা এমন পোশাক পরে ঘোরাফেরা করে। যদি নিজের সম্মান নিয়ে ভাবো, তাহলে কেন এমন পোশাক পরে আসবে? তানিয়া এটা ভালো করেই জানত আমি কখনোই এমন পরিস্থিতির জন্য প্রস্তুত ছিলাম না, কিন্তু যখন এমন ঘটনা ঘটে তখন অভিযোগ ছাড়া আর কিছুই থাকে না। আমি নিজেকে খুব অপরাধী মনে করছিলাম, কারণ কখনো ভাবিনি যে আমাকে এমন পরিস্থিতির মুখোমুখি হতে হবে। তানিয়ার স্বামী বলল, আন্টি একটা ভুল হয়েছে, এখন আপনি যদি মেনে নিতে রাজি না হন তাহলে ভিন্ন কথা, কিন্তু আমরা চাই আপনার ছেলের মুখ থেকেই শোনা হোক আসল ঘটনা। তখন সে বলল, এই মেয়েটি মিথ্যা বলছে, এতে আমার কোনো দোষ নেই। আমার মাথা ভারী হয়ে গেল, মনে হচ্ছিল আমি আর সামলাতে পারব না। হঠাৎ আমি অজ্ঞান
হয়ে পড়ি। যখন জ্ঞান ফিরে পেলাম দেখলাম আমি হাসপাতালে, আর পাশে তানিয়া মাথা নিচু করে বসেছিল। সে তখন মাত্রই বিয়ে করেছে, কিন্তু তার নিজের দুর্ভাগ্যের জন্য নয়, আমার কষ্টের জন্য ক্ষমা চাইছিল। সে বলল, আমার কারণেই তুমি এখানে এসেছ, আমি তোমাকে বিয়েতে নিমন্ত্রণ করেছিলাম আর একা রেখে গিয়েছিলাম। আমি উত্তর দিলাম, তুমি আমাকে একা রাখুনি, ভাগ্য আমাকে একা করে দিয়েছে। আমার সাথে যা ঘটেছে তা ভাগ্যের খেলা। এখন আমি কি করব সেটা আমারও জানা নেই। তুমি নিজের জন্য চিন্তা করো, এটা তোমারও সমস্যা হয়ে দাঁড়াচ্ছে। কিন্তু সে বলল, এটা কখনোই আমার জন্য কোনো সমস্যা হতে পারে না। তোমার পাশে থাকতে পেরে আমি খুশি। তার স্বামীও ভালো মানুষ ছিলেন, তিনি আমাদের জন্য সহানুভূতির হাত বাড়িয়েছিলেন। মনে আছে তানিয়া বলেছিল তারা রিসেপশনের পরের দিনই হানিমুনে যাবে, কিন্তু তারা সেটা করেনি। এখানে সে আমার পাশে থেকে সেই লোকদের বিরুদ্ধে কথা বলছিল, কিন্তু আমি জানতাম ব্যাপারটা সোজা হওয়ার বদলে আরও জটিল হয়ে যাবে। আমাদের সামনে অনেক ঝুঁকি ছিল, বিশেষ করে সম্মানের কথা ভাবলে। আমরা দুজনেই জানতাম আমাদের কিছু করণীয় নেই। ডাক্তারের কাছে গেলে তিনি বললেন সবকিছুই ঠিক আছে, কিন্তু আমাদের সতর্ক থাকতে হবে। আমি সবকিছু ঈশ্বরের হাতে সঁপে দিয়ে প্রার্থনা করছিলাম। জানতাম আমার জীবনে অনেক কঠিন সময় এসেছে এবং হয়তো সামনে আরও কিছু চ্যালেঞ্জ আছে। একজন বন্ধুর মাধ্যমে জানতে পারলাম যা আমার সাথে ঘটেছে তা কেবলই একটি দুর্ঘটনা, কিন্তু আমি সেই বোঝা মেনে নিতে পারছিলাম না। কিছুদিন পর তা নিয়ে আমাকে একটি ছবি দেখিয়ে বলল, আমার সেই চাচাতো ভাই ক্যান্সারে ভুগছে, ওজনও কমে গেছে ৩০ কেজি, যে তোমার সাথে এমন খারাপ কিছু করেছে। আমি ছবিটি দেখে এতটাই অবাক হলাম যে সহ্য করতে পারলাম না। আমি বললাম, এই ধরনের ছবি আমাকে আর দেখিও না, আমি তা সহ্য করতে পারি না। তানিয়া বলল, তার জন্য প্রার্থনা করো, তার বাবা মাও তাকে বাঁচাতে পারছেন না। তখন আমি ভাবলাম জীবন কত অপ্রত্যাশিত, এমনকি আমার সাথেও কত কিছু ঘটে গেছে। আমি তানিয়ার কথা শুনে কিছুটা অবাক হলাম, কারণ সেই ভাইকে আমি চিনতে পারছিলাম না। এত পরিবর্তন! তানিয়া চোখে জল ভরে আসছিল। সে বলল, আমরা সবকিছু ঈশ্বরের হাতে ছেড়ে দিয়েছি। দেখো ৭ মাসের মধ্যেই কিভাবে পরিবর্তন হয়েছে সবকিছু। আমরা দুজনেই মাথা তুলে ঈশ্বরের প্রতি কৃতজ্ঞতা জানালাম, কারণ জীবন আমাদের নানা ধাক্কা দিয়েছে, কিন্তু আমরা তা মোকাবিলা করতে শিখেছি। যারা আমার জীবনে কষ্ট দিয়েছে তাদের জন্য আমি প্রার্থনা করেছি যাতে তারা ভালো পথে ফিরে আসে। গল্পটা কেমন লাগলো জানাতে ভুলবে না। আরও মজার মজার রোমান্টিক গল্প শুনতে চাইলে ভিডিওটি লাইক, শেয়ার এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করতে এবং বেল আইকনটি ক্লিক করতে ভুলবে না। ধন্যবাদ।